নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন যে আমরা বিগত কয়েকদিন থেকে WBP, কলকাতা পুলিশ এই সকল পরীক্ষার প্রস্তুতি স্বরূপ অনলাইন ক্লাসের আয়োজন করেছি এবং এগুলি ভবিষ্যতে চলবে যতদিন না পুরো সিলেবাস কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত। তো আমরা ইংলিশ সিলেবাস যেটা নির্ধারিত হয়েছে সেই নির্ধারিত সিলেবাস অনুযায়ী ন্যারেশন, প্রিপোজিশন এগুলো সম্পন্ন করেছিলাম এবং এই কয়েকদিন আমরা টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। টেন্সের পুরোটা আমরা প্রায় সমাপ্ত করে ফেলেছি। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এরকমভাবে প্রত্যেকটা টেন্স আলাদা আলাদাভাবে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো গতকাল যেমন আমরা করেছিলাম পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে, আজকে কিন্তু আমরা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা। ঠিক আছে? এইভাবে আর ২-১টা দিনের মধ্যে আমাদের পুরো টেন্সটা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা একটি মক টেস্টের মতো একটি ক্লাসের আয়োজন করব, যেখানে কিন্তু যে কোনো অ্যান্সার শর্টকাটে চেনার সহজ উপায় আমি কিন্তু বলে দেব। তো আজকের যে আলোচ্য বিষয় সেটি আপনারা জানলেনই এখনই, যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। তো আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে কী আলোচনা করেছিলাম। যে কাজটি পূর্বে হয়ে গিয়েছিল সেই সম্পর্কে আমরা করেছিলাম কালকে, আমরা গতকালে আলোচনা করেছিলাম। কিন্তু এটা কি পাস্ট পারফেক্ট আবার কন্টিনিউয়াস, দেখা যাক আজকের এই ভিডিওটিতে পুরো বিষয়টি। তো ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আজকেও একটি অনুরোধ, অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটু লাইক দেবেন, কারণ আপনাদের এই ছোটো ছোটো পদক্ষেপগুলোই আমাদের ভবিষ্যতে এরকম আরও কাজগুলো করতে সাহায্য করবে বা আপনাদের আরও সহজে বোঝানোর আমাদের প্রেরণা দেবে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই একটু লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা যেমনটা জানলেন একটু আগে, যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আজকে আমাদের আলোচ্য বিষয়। তো এই পাস্ট পারফেক্ট আবার কন্টিনিউয়াস টেন্সটা আবার কি? এটাই স্বাভাবিক, প্রশ্নটা জাগাই স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এমন একটা টেন্স যেটি এমন একটি ক্রিয়াকে নির্দেশ করে যা অতীতে শুরু হয়েছিল এবং বর্তমানেও তা অব্যাহত রয়েছে। এরকম কিছু একটা কাজ বা ক্রিয়াকে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। বোঝা গেল? মানে ধরুন কোনো একটা কাজ যেটি অতীতে শুরু হয়েছে এবং বর্তমানেও সেটি চলছে, প্রেজেন্টেও সেটা চলছে, এই সকল টেন্সকে আমরা বলবো বা এই সকল বাক্যকে বলবো আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। আমরা যদি এর ইংরেজির এর সংজ্ঞা করি তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স indicates a past action which started in the past and continued to happen after another action and time in the past. অর্থাৎ শর্টকাটে বলতে গেলে এমন কোনো কাজ বা এমন কোনো ক্রিয়া যেটি অতীতে শুরু হয়েছিল, 10 বছর আগে হোক, 20 বছর আগে হোক, সেটি শুরু হয়েছিল এবং এখনও পর্যন্ত সেটি চলছে। যেহেতু কন্টিনিউয়াস কথাটি রয়েছে সেহেতু মনে রাখবেন সেটি এখনও কন্টিনিউ হচ্ছে বা সেটি অব্যাহত রয়েছে। এই সকল ঘটনা বা কার্যকে আমরা বলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? এবার আমরা এই বিষয়টি 3টে স্টেপের মাধ্যমে জানবো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কীভাবে কার্যকরী হয়, নেগেটিভ সেন্টেন্সে কীভাবে কার্যকরী হয় এবং সর্বশেষে জানবো যে জিজ্ঞাসাবোধক চিহ্ন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কীভাবে কার্যকরী হয়। একই সেন্টেন্স কীভাবে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা যেতে পারে সেইগুলো আজকে আমরা আলোচনা করব। তো চলুন আজকের প্রথম উদাহরণটা দেখে নিই। অ্যাফার্মেটিভের সূত্রটা কী? দেখুন, অ্যাফার্মেটিভ যেটির অর্থ হচ্ছে হ্যাঁ সূচক এরকম কোনো বাক্য। তো এই অ্যাফার্মেটিভের সূত্র হচ্ছে প্রত্যেকটি টেন্সের ক্ষেত্রে আমি প্রতিদিনই বলি, আজকেও বলছি, সাবজেক্ট এবং অবজেক্ট থাকবেই, এটি নিয়ে আমি কোনো কথা বলবো না। সাবজেক্টে সবার প্রথম থাকে এবং অবজেক্টটা থাকে সবার শেষে থাকে। এক্ষেত্রেও তাই, সাবজেক্ট প্রথমে থাকলো এবং সর্বশেষে হচ্ছে অবজেক্ট। মাঝে যেটুকুটা অংশ সেটাই হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। তো মাঝে কি বসবে? আমরা আগের দিন বলেছিলাম হেল্পিং ভার্ব বসে হ্যাড। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড বসে, যেখানেই পাস্ট পারফেক্ট হবে সেখানে কিন্তু হ্যাড বসবেই। এখানে দেখুন পাস্ট পারফেক্ট তার সাথে কন্টিনিউয়াস, যেহেতু এখানেও পাস্ট পারফেক্ট রয়েছে, আগেরটা পাস্ট পারফেক্ট রয়েছে, সেহেতু এখানে হ্যাড বসবে। হ্যাডের সাথে যেহেতু কন্টিনিউয়াস সেহেতু এখানে হ্যাড বিন বসবে। বোঝা গেল? তাহলে হেল্পিং ভার্বটা কি হলো? হ্যাড বিন। আর আগেরটা বলেছিলাম কি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড, যেখানে দেখবেন হ্যাড আছে সেটা বুঝে নেবেন পাস্ট পারফেক্ট, আর যেখানে হ্যাড বিন আছে সেটা অবশ্যই হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বোঝা গেল? তাহলে সূত্রটা হচ্ছে সাবজেক্ট, তার সাথে হ্যাড বিন, তার সাথে মেন ভার্ব এবং আইএনজি যোগ হবে যেহেতু কন্টিনিউয়াস টেন্স, এবং সর্বশেষ হচ্ছে অবজেক্ট। তাহলে পুরো সূত্রটা কি বললাম? সাবজেক্ট অর্থাৎ ইউ আই
যাই থাকুক না কেন, রাম শ্যাম যদু মধু যাই থাকুক না কেন, সাবজেক্টটা বসবেই। বোঝা গেল? তারপর কি বসবে? হ্যাড বিন বসে যাবে। যখনই দেখবেন পাস্ট পারফেক্ট কথাটা রয়েছে তাহলে তো বুঝেই গেলেন যে এখানে হ্যাড বসবে। কিন্তু যখন দেখবেন যে কন্টিনিউয়াস রয়েছে, কন্টিনিউয়াস থাকলে বুঝে যাবেন সেখানে বিন বসবে কথাটা। যদি পাস্ট পারফেক্ট থাকে শুধুমাত্র তাহলে হ্যাড বসবে, যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে হ্যাড বিন বসবে। বোঝা গেল? যেহেতু কন্টিনিউয়াস এই কথাটি যুক্ত হয়েছে, একটা এক্সট্রা কোনো একটা ওয়ার্ড যুক্ত হয়েছে, সেহেতু হ্যাডের সাথেও কিন্তু এক্সট্রা ওয়ার্ড যুক্ত হয়ে গেছে। এইভাবে মনে রাখবেন। যেহেতু পাস্ট পারফেক্ট ছোট কথা সেহেতু ছোট হ্যাড হবে, আর যখনই দেখবেন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বসেছে মানে তিনটে পরপর পার্ট রয়েছে সেহেতু এখানে কিন্তু একটু বড় হয়ে যাবে, হ্যাড বিন হবে। এইভাবে মনে রাখবেন। তাহলে হ্যাড এবং হ্যাড বিন কোথায় বসবে সেটি একদম ক্লিয়ার হয়ে গেল। এবার বলে রাখি মেন ভাবের সাথে আইএনজি যোগ হবে। মেন ভাব কি? মেন ভাব যেটি কার্য বোঝাবে সেটি হচ্ছে মেন ভাব। মেন ভাবের সাথে আইএনজি যোগ হয়ে যাবে, তারপর বসে যাবে অবজেক্ট। আইএনজি কেন বসছে আর একবার বলে দিচ্ছি, যেহেতু কন্টিনিউয়াস টেন্স মানে যে কাজটি বর্তমানে চলছে সেটি বলতে গেলে কি বুঝি? আমরা বাংলায় বলে কি বলবো? যে সে এখনো খাচ্ছে, সে এখন চলছে, সে এখন ঘুমোচ্ছে, এই সকল যে কাজগুলো যেগুলো বর্তমানেও চলছে কন্টিনিউয়াসলি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তো এই ক্ষেত্রে কিন্তু আইএনজি বসে, এটা আমরা প্রত্যেকেই জানি, তবু আমি বলে রাখলাম। তো আর সর্বশেষ হচ্ছে অবজেক্ট। আর অবজেক্ট যদি না থাকে তাহলে কিন্তু সেটা বসানোর আর কোনো মানে হয় না। তো এটা হলো আমাদের অ্যাফার্মেটিভের সূত্র। এবার দেখা যাক এইগুলো উদাহরণ বাক্যে কিভাবে কার্যকরী হয়। তো আমি একটি বাক্য বললাম, ইউ হ্যাড বিন রানিং। এবার দেখা যাক এটি আদৌ কি পাস্ট পারফেক্ট টেন্সের উদাহরণ কিনা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ কিনা। আমারও ভুল হচ্ছে, কারণ আমিও অ্যাকচুয়ালি এই বিষয়গুলো একটু যদি গোলমেল হয় তাহলে কিন্তু পুরো বিষয়টা কিন্তু আলাদা হয়ে যাবে। পুরো আমাদের যে এতদিনের সাধনা সেটা কিন্তু পুরোটাই মানে একদম বৃথা হয়ে যাবে, সব কিছুই অসফল হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু সতর্ক হয়ে কথা বলতে হবে, বা আপনাদেরও কিন্তু সতর্কভাবে শিখতে হবে। আমি নিজেকেও বলছি, আপনাদেরও বলছি। তো দেখুন, প্রথম যে বাক্যটা আমরা বললাম, ইউ হ্যাড বিন রানিং। এবার দেখুন সাবজেক্ট কি রয়েছে? সাবজেক্ট রয়েছে ইউ, ঠিক আছে, সাবজেক্ট ঠিক আছে। তারপর কি? মেন বিষয়টি হচ্ছে এখানে আপনাকে খেয়াল রাখতে হবে সবসময় হেল্পিং ভাবটি যাতে ঠিক থাকে। মানে যে টেন্সের যেটি হেল্পিং ভাব সেটা আপনাকে বসালে কিন্তু অর্ধেক কাজ আপনার কমপ্লিট। এখানে হেল্পিং ভাব কি বলেছিলাম? হ্যাড বিন। সর্বদাই হ্যাড বিন বসবে, যখনই হ্যাড বিন তখনই মনে রাখবেন পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে হ্যাড বিন বসে গেল, তাহলে এতদূর পর্যন্ত ঠিক আছে, ইউ হ্যাড বিন। এবার কি? মেন ভার্ব। মেন ভার্ব হচ্ছে রান, দৌড়ানোর কথা বলা হচ্ছে, রান এর সাথে আইএনজি যোগ, তাহলে রানিং। তাহলে এই বাক্যটি আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একদম প্রকৃত উদাহরণ আমরা বুঝে ফেললাম। এবার আমরা দ্বিতীয় উদাহরণে আসি, হি হ্যাড বিন রানিং। দেখুন আমি বাক্যগুলো জাস্ট আপনার বোঝানোর জন্য বলছি, এরকম হাজারো বাক্য থাকতে পারে। তো থাকতে পারে কেন বলছি? থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আমরা প্রতিনিয়ত এরকম এরকম কিছু বাক্য বলে থাকি যেগুলো আমরা একটু ব্যাকরণগত দিকটা আমি জানি না, কিন্তু বলে থাকি। তো আর একটি বাক্য ওই রকমই, শুধু ইউ জায়গায় হি বসিয়ে আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, হি হ্যাড বিন রানিং। এবার দেখুন এখানেও একই, সাবজেক্টটা একই রয়েছে, আর তার সাথে হেল্পিং ভার্ব কি? হ্যাড বিন। আর সর্বশেষ হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে এটিও আমাদের হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখুন হি বদলে আমি শি যদি বসাই, যদি রাম বসাই, যদি শ্যাম বসাই, একই মানে জাস্ট একই বিষয়টাই হবে, শুধুমাত্র হ্যাড বিন যাতে থাকে এটা শুধু মনে রাখবেন, আর আইএনজি যাতে থাকে। মানে যে কর্মের কথা বলা হবে তারপর যাতে আইএনজি থাকে তাহলে বুঝবেন সেটি কন্টিনিউয়াস, আর যদি হ্যাড বিন থাকে তাহলে সেটি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আপনার বুঝে যাবেন। তাহলে আমি এখানে শি বসিয়ে দেখলাম, শি হ্যাড বিন রানিং। দেখুন এই বাক্যটিও হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আরও একটি বাক্য বললাম, ইট হ্যাড বিন রানিং। তো যাই বাক্য থাকুক না কেন, যদি সাবজেক্টটা আলাদা থাকে কোনো অসুবিধা নেই। মেন ভার্ব আর হচ্ছে আপনার যে হেল্পিং ভার্ব, এই দুটো যাতে আপনার কাজ করে, মানে এই দুটো আপনার হচ্ছে দেখার বিষয়। সাবজেক্ট কি থাকতো সেটা দেখার বিষয় না, সেটি যাই থাকুক না কেন, রামশ্যাম যদু মধু যাই থাকুক সেটা আমার দেখার বিষয় না। মেন বিষয়টা হচ্ছে আমার হেল্পিং ভার্ব আর মেন ভার্বের সাথে আইএনজি যোগ আছে কিনা। যদি আইএনজি না থাকে, যদি এখানে থাকতো ইডি থাকতো, তাহলে কি হতো? তাহলে কিন্তু এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হতো না, এটি পাস্ট পারফেক্ট কি হতো? পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যেত। বোঝা গেল? কারণ আমরা কালকেই দেখেছিলাম মেন ভার্বের সাথে থার্ড ফর্ম যদি যোগ হয় তাহলে কিন্তু সেটি হয়ে যায় পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু যেহেতু এখানে কন্টিনিউয়াস টেন্স বলা হচ্ছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেহেতু এখানে কিন্তু আইএনজি যোগ হবেই। তাহলে আরও একটি উদাহরণ দেখে নিই, দে হ্যাড বিন রানিং। দেখুন ইউ হ্যাড বিন রানিং, হি হ্যাজ বিন রানিং, শি হ্যাড বিন রানিং, ইট হ্যাড বিন রানিং, দে হ্যাড বিন রানিং, যাই থাকুক না কেন আপনার হ্যাড বিন যদি থাকে তাহলে কিন্তু
মনে রাখবেন সে বাক্যটি একদম 100% চান্স আছে সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবার। আচ্ছা, এটা গেল আমাদের অ্যাফার্মেটিভের নিয়ম। এবার আমাদের জানতে হবে নেগেটিভ সেন্টেন্সে কোথায় কোথায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটি হয়। তো সূত্রটা একই, সেম, শুধুমাত্র মনে রাখবেন হ্যাড বিন এরপর একটি নট বসবে। হ্যাড হ্যাড নট বিন, সরি এখানে একটু ভুল বললাম, সাবজেক্ট বসবে, তারপর কি হ্যাড বসবে, তারপর নট, এবং তারপর বসবে বিন, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ, এবং সর্বশেষ হচ্ছে অবজেক্ট। তো মনে রাখার সহজ উপায় কি বলে দিচ্ছি দেখুন, সাবজেক্ট তো বসলোই এবং সর্বশেষ হচ্ছে অবজেক্ট, এই দুটো নিয়ে আমাদের কোনো কাজ নেই। মাঝের যে বিষয়টি সেটা হচ্ছে হ্যাড বসলো, যেহেতু হ্যাড বসবেই একদম পাস্ট পারফেক্ট, এবার হ্যাড বসলো। এবার যেহেতু আমাদের হ্যাডের পর বিন বসালে হ্যাঁ বাচক হয়ে যাচ্ছে, সেহেতু কী করতে হবে, হ্যাড নট তারপর বিন, বোঝা গেল? তাহলে এটি হলো নেগেটিভ সেন্টেন্স। তাহলে কি হলো, সাবজেক্ট, হ্যাড নট, তারপর বিন, তারপর মেইন ভাবের সাথে আইএনজি, কারণ যেহেতু এটি কন্টিনিউয়াস টেন্স, আইএনজি, এবং সর্বশেষ হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এই বাক্যগুলো যেগুলো আমরা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম, সেই বাক্যগুলি আমরা দেখি নেগেটিভে কাজ করছে কিনা। ইউ হ্যাড নট বিন রানিং, এখানে কি বলছিলাম, ইউ হ্যাড বিন রানিং, এখানে বললাম কি ইউ হ্যাড নট বিন রানিং। আমি যদি বলতাম ইউ হ্যাড বিন নট রানিং, এটা কি মানাতো? কখনই বাক্যটি মানাচ্ছে না। দেখুন, বাক্য যখন দেখবেন যে আমাদের মুখেই মানাচ্ছে না, সেহেতু বাক্যে কিভাবে মানাবে, তাই না? যখন আমি সেন্টেন্সটা, বাক্যটা গঠন করছি, সেটি মানে কোনো না কোনোভাবেই অড লাগবে, সেটি একটু হলেও আলাদা লাগবে। যখন মনে হবে আপনার খটকার জাগবে যে না এটা মানাচ্ছে না, বা এই 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 শব্দটা এখানে ঠিকঠাক লাগছে না, সেক্ষেত্রে কিন্তু সেটি আপনি বিবেচনা করতে পারেন। তো এই বাক্যটি আমি আপনাদের বোঝানোর জন্য এইভাবে বোঝালাম। যদি ধরুন আরও একটি বাক্য আমি বলছি, যেটি আমরা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে ব্যবহার করেছিলাম, হি হ্যাড বিন রানিং, এই বাক্যটি বললো যে এটাকে নেগেটিভে চেঞ্জ করুন। এবার নেগেটিভে চেঞ্জ করতে গেলে কি করবেন, আপনি তো জানেন নিয়মটা হচ্ছে হ্যাডের পর নট বসবে। যদি দুটো অপশন থাকে, হি হ্যাড নট বিন রানিং এটা থাকলো, আর থাকলো হি হ্যাড বিন নট রানিং। এবার কি করবেন, তাহলে মনে রাখবেন যেহেতু সূত্রটা আছে হ্যাড নট, তাহলে তো এখানে হ্যাড নটই হয়ে গেল, হ্যাড নট বিন রানিং। এটা তো আমরা বুঝলাম সূত্রের দ্বারা। যদি আপনার সূত্রটা না জানা থাকে তাহলে কি করবেন, তাহলে একটা শর্টকাট নিয়ম বলছি, আপনি বাক্যটা গঠন করে দেখবেন যে কোনটার সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। যদি এখানে বসিয়ে দেখেন হি হ্যাড নট বিন রানিং, এটা ভালো লাগছে, নাকি হি হ্যাড বিন নট রানিং, হি হ্যাড বিন নট রানিং, এটা তো উচ্চারণ করতে কেমন লাগছে, পুরো অড লাগছে, মুখেই তো উচ্চারণ করা যাচ্ছে না, তাই না? তাহলে এইভাবে আপনারা কিন্তু নিজেই জাজ করে আপনারা কিন্তু অ্যান্সারটা সঠিক দিতে পারেন। এটা আমার ট্রিক, এটা আমি নিজে আবিষ্কার করেছি। যখন দেখবেন বাক্যটি আপনার নিজের মুখ থেকেই ঠিকঠাক মোটামুটি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, তাহলে কিন্তু সেটির উত্তর হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আচ্ছা, যেরকমভাবে আমরা অ্যাফার্মেটিভে আরও ৩টে উদাহরণ নিয়েছি, সেই উদাহরণগুলো এখানে দেখি যে বসে হচ্ছে কিনা। শি হ্যাড নট বিন রানিং, দেখুন এখানেও তাই, এখানে সাবজেক্ট যাই থাকুক না কেন, হ্যাডের পর নট বসবে এবং তারপর বসবে বিন, এবং তারপর বসবে মেন ভাবের সাথে আইনজি যোগ, এবং সর্বশেষে হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে শি বসে গেল, শি এর পর হ্যাড বসলো, হ্যাডের পর নট বসলো, নটের পর বসলো বিন, তারপর বসলো রানের সাথে আইনজি যোগ রানিং। তাহলে বাক্যটি আমাদের পুরোপুরি ঠিকঠাক। এটি গেল আমাদের নেগেটিভের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরকম আরও দুটো উদাহরণ আছে যেটা আমরা অ্যাফার্মেটিভে নিয়েছিলাম। ইট হ্যাড বিন রানিং, এটা আমরা বলেছিলাম, এখানে তাহলে বাক্যটি কী হবে, ইট হ্যাড নট বিন রানিং, দে হ্যাড বিন রানিং, দে হ্যাড নট বিন রানিং, বোঝা গেল? এইভাবে বাক্য তৈরি হয় আমাদের নেগেটিভ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। তো এটা তো গেল আমাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার অনেকে বলবেন স্যার তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হয়? দেখুন, সূত্রটা শুধু মনে রাখবেন, সূত্রের যেটা হেল্পিং ভার্ব থাকে সেই হেল্পিং ভার্বটা কিন্তু আগে চলে আসে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। অর্থাৎ ধরুন কোনো একটা প্রশ্ন করা হচ্ছে, প্রশ্ন করার জন্য তো আমাদের প্রশ্নবোধক চিহ্নটা ঠিক জায়গায় বসাতে হয়। যেমন আমরা বাংলা বলুন বা ইংরেজি বলুন, যে কোনো বাক্যের ক্ষেত্রে প্রশ্নবোধক চিহ্নটা একদম শেষে বসাই। আর যখন আমরা হেল্পিং ভার্ব বসাবো কোনো একটা টেন্সের, তাহলে মনে রাখবেন হেল্পিং ভার্বটা সর্বদাই কিন্তু আগে বসবে, সাবজেক্টের আগে বসবে। এইভাবে মনে রাখবেন, বাংলা বা ইংরেজি বা যে কোনো ভাষায় বলুন না কেন, জিজ্ঞাসাবোধক চিহ্নটা থাকে একদম শেষে, ডান দিকের একদম শেষে। তেমনই জিজ্ঞাসাবোধক চিহ্ন যদি কোনো টেন্স গঠন করতে চান, তাহলে কিন্তু যে মেন ভার্ব, সেই মেন ভার্বটা একদম
সবার সামনে থাকবে বা বাম দিকে থাকবে, একদম বাম দিকে থাকবে। তাহলে এখানে মেন ভার্বটা বসে গেল প্রথমে হ্যাড, তারপর কি সাবজেক্ট, তারপর তার সাথে হচ্ছে বিন, তারপর হচ্ছে মেন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের নিয়ম ইন্টারোগেটিভ সেন্টেন্সের। তাহলে কি বললাম, হ্যাড বসবে, হ্যাডের পর সাবজেক্ট, তারপর বিন, তারপর হচ্ছে আইএনজি, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট বসে যাবে। তাহলে এই যে বাক্যগুলো আমরা এতক্ষণ দেখছিলাম অ্যাফার্মেটিভ এবং নেগেটিভের ক্ষেত্রে, এই বাক্যগুলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কার্যকরী হয় কিনা সেটা দেখা যাক। এই এই যে বাক্যটি হ্যাড, আচ্ছা ইউ হ্যাড বিন রানিং, এটাকে বলা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করার জন্য। তাহলে আমি কি করলাম, প্রথমে হ্যাড বসিয়ে নিলাম, হ্যাড বসে গেল, তারপর কি ছিল, ইউ ছিল, ইউটাকে ইউ রাখলাম, হ্যাড ইউ, এবার কি সাবজেক্টের সঙ্গে সাবজেক্টের পর কি বসাতে বলেছিলাম, বিন, তাহলে ইউ হ্যাড ইউ বিন রানিং, ব্যাস হয়ে গেল। তারপর শেষে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন, যেহেতু এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স সেহেতু অবশ্যই কিন্তু জিজ্ঞাসাবোধক চিহ্ন হবে। তাহলে এটি হলো আমাদের একদম পাস্ট পারফেক্ট টেন্সের, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের একদম কারেক্ট অ্যান্সার। বুঝে গেল? এবার আমরা আরও একটি উদাহরণ দেখে নিই। এবার যেটা আমরা দ্বিতীয় উদাহরণ দেখেছিলাম কি, হি হ্যাড বিন রানিং। এবার হি বসেছে, হি সাবজেক্টটা প্রথমে রয়েছে, এটাকে আমরা কি করতে হবে, সাবজেক্টটাকে দ্বিতীয় রাখতে হবে, আর প্রথম বসাতে হবে হ্যাড, হ্যাড হি, এবার কি বিন বসাতে বলেছিলাম, হ্যাড হি বিন রানিং, ব্যাস হয়ে গেল। আমাদের বাক্যটা পুরোটা চেঞ্জ করার কোনো দরকার নেই, শুধু মনে রাখবেন হ্যাডটাকে প্রথমে বসাতে হবে, তারপর সাবজেক্টে বসাতে হবে, তারপর যেটা আছে বিন বসে গেল, তারপর হচ্ছে আইএনজি যোগ হয়ে গেল, ব্যাস হয়ে গেল। শুধু মনে রাখবেন মেন ভার্বটা আমাদের কাজ, এখানে মেন ভার্বটাকে একদম সামনে বসাতে হবে। এবার ধরুন এই বাক্যটি আসলো পরীক্ষায়, শি হ্যাড বিন রানিং, চেঞ্জ ইট ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার কি করবেন, তাহলে হ্যাডটাকে প্রথমে বলে রাখি, ঘাবড়ে গেলে কিন্তু হবে না, একদম মানে কনফিডেন্স থাকবেন যে আপনি তো এতদিন ধরে ক্লাস করেছেন, এটা তো কোনো ব্যাপারই না, জলের মতো এই বিষয়গুলি। প্রথমে কি করবেন, হ্যাড বসিয়ে নিলেন, হ্যাড বসিয়ে দিলেন, এবার কিন্তু আপনার 50% কাজ শেষ। আর 50% কাজ কি করতে হবে, সাবজেক্টটা তো যা আছে সেটা বসিয়ে নিলেন, তারপর কি হ্যাড শি, এবার কি যা আছে সেম টু সেম বসে গেল, হ্যাড শি, তারপর কি ছিল, বিন ছিল, বিনটা বসে গেল, রানিংটা রানিং থেকে গেল। তাহলে আপনার এই যে অ্যান্সারটা দিলেন, এটার জন্য আপনি 2 মার্কস এমনি পেয়ে গেলেন। কত সহজে পেয়ে গেলেন, ইজিলি পেয়ে গেলেন। তাহলে একটু যদি পরিশ্রম করা যায় তাহলে কিন্তু পুরো মার্কস, ইংলিশে যদি 25 নম্বর থাকে বা 35 নম্বর থাকে, কোনো কোনো পরীক্ষায় 25 থাকে, কোনো কোনো পরীক্ষা আবার 35 থাকে, তাহলে যেইটাই থাকুক না কেন সেই মার্কসটা কিন্তু একদম ফুল মার্কস কিন্তু আপনি নিয়ে আসতে পারেন, একটু যদি মনোযোগ দিয়ে এই বিষয়গুলো দেখা যায়। আচ্ছা আরও একটি উদাহরণ নিয়ে নিচ্ছি, যেটা আমি নিয়েছিলাম অ্যাফার্মেটিভের ক্ষেত্রে। আচ্ছা নেগেটিভে যদি বলি, ইট হ্যাড বিন রানিং, সরি ইট হ্যাড নট বিন রানিং, এই যে বাক্যটি আমি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বলেছি, এবার বলা হলো মেক ইট ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার কি করবেন, কিচ্ছু করতে হবে না, শুধু হ্যাডটা বসিয়ে দেবেন প্রথমে, হ্যাড বসে গেল, তারপর কি ছিল, ইট হ্যাড নট বিন রানিং, যেহেতু এখানে এটি নেগেটিভ সেন্টেন্স, এটাকে পজিটিভে করতে গেলে কি নটটা কেটে দিতে হবে, তাহলে ইট হ্যাড বিন রানিং, ব্যাস হয়ে গেল, আমাদের বাক্যটি একদম কারেক্ট অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা এবার শেষ একটি উদাহরণ বাক্য আমরা দেখে নিই। আমরা দেখলাম অ্যাফার্মেটিভে ছিল, শেষ উদাহরণটা কী ছিল, দে হ্যাড বিন রানিং। এবার দে হ্যাড বিন রানিং এটাকে বলা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে। তাহলে কি করব, হ্যাডটাকে আগে বসে নিলাম, হ্যাড, তারপর কি সাবজেক্ট ছিল দে, তাহলে হ্যাড দে বিন রানিং, ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পুরো ভিডিও। কেমন লাগলো আমাদের এই যে আলোচনা, সেটি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে তাদেরকেও উদ্বুদ্ধ করবেন, যাতে তারাও এত সহজেই বিষয়গুলো জানতে পারে। কারণ একটু যদি ভুল হয় তাহলে কিন্তু পুরো সাধনার পুরো বিনাশ ঘটে যায়। তাই আমি বারবার অনুরোধ করছি, যারা যারা মানে প্রকৃতই প্রস্তুতি নিতে চান বা স্বপ্ন দেখেন যে আমরা একদিন সরকারি চাকরি করব, তাদের কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখে বারবার প্র্যাকটিস করবেন বাড়িতে, শুধু দেখলে কিন্তু হবে না, প্র্যাকটিসও কিন্তু করতে হবে। তাহলে কিন্তু দেখবেন পরীক্ষায় যাই প্রশ্ন আসুক না কেন আপনারা কিন্তু ইজিলি যে কোনো অ্যান্সার করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল, নমস্কার।